হ্যালো এভরিওয়ান, ব্লিচের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আজকে আমি ব্লিচের এপিসোড নাম্বার 43কে এক্সপ্লেন করতে চলেছি। আগের সবগুলো এপিসোড চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে চলুন ভিডিও শুরু করি। এপিসোডের শুরুতেই ওরিহিমে আর ইশিদাকে দেখি। তখন আমরা দেখি আয়ামে আর শোনো দুজনে মিলে সুবাকিকে হিল করার চেষ্টা করছিল। আগের একটা এপিসোডে দেখেছিলাম ওরিহিমে একটা সোল রিপারের সাথে ফাইট করার সময় সুবাকি ব্যথা পেয়েছিল, ওরা সেটাকেই হিল করার চেষ্টা করছে। ইশিদা জিজ্ঞেস করে সুবাকি কেমন আছে। ওরিহিমে মন খারাপ করে বলে, ভালো না। আমি যদি ওকে ওই দিন না ডাকতাম তাহলে এমনটা হতো না। ওই দিনের পর থেকে আমি ফাইট করার ইচ্ছা হারিয়ে ফেলেছি। তখনই শুনো বলে, মিস ওরিহিমে আপনি চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে। কিন্তু ওরিহিমের অনেক বেশি চিন্তা হচ্ছিল। সে সুবাকির কাছে মাফ চায়। ইশিদা ওরিহিমেকে সান্ত্বনা দিয়ে বলে, ও ঠিক হয়ে যাবে। তাছাড়া তোমার এই শুনশুন রিক্কার পাওয়ারটা অনেক অসাধারণ। তখন হিনাগিকো ওরিহিমেকে বলে, যদি তুমি তোমার হার্টের মধ্যে কোনো সন্দেহ বা ভয় তৈরি করো তাহলে এটা আমাদের শক্তিকেও প্রভাবিত করবে। এটা 100% সত্যি, তাই তোমাকে আরো বেশি স্ট্রং হতে হবে। লিলি বলে, আমরা এই ব্যাপারে আরো প্র্যাকটিস করব। তাহলে তুমি আরো শক্তিশালীভাবে আমাদের নাম বলে এটা করতে পারবে। যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি আরো ফাস্ট নিজেকে রক্ষা করতে পারবে। তখনই সুবাকির জ্ঞান ফিরে আসে। সে ওরিহিমেকে ডাকে। সুবাকি ওরিহিমেকে বলে, আমি যে কোনো সময় ঠিক হয়ে যাব। এটা শুনে ওরিহিমে খুশি হয়। তারপর গভীর রাতে ইশিদা আর ওরিহিমে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ইশিদা মনে মনে বলে, এটাই আমাদের জন্য ভালো হবে। যদি কিছুদিন আগের কথা বলি তাহলে তখনের থেকে এখনের সিচুয়েশন অনেক বেশি খারাপ। তাছাড়া আমার সাথে হিসেবে ওরিহিমে একদমই স্যুট করে না। ওরিহিমে অন্যদেরকে আঘাত করাটা পছন্দ করে না, যদিও সে আমাদের শত্রু হোক না কেন। তখন একটা মাতাল সোল রিপার ওদেরকে দেখে বলে, তোমরা কোথায় যাচ্ছ? মাতাল সোল রিপারকে দেখে ওরা দুজনই ভয় পেয়ে যায়। সোল রিপার ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা কোন স্কোয়াড থেকে এসেছো? ওরা বলে, আমরা স্কোয়াড 11 থেকে এসেছি। সোল রিপারটা বলে, ভালো কথা, আমিও স্কোয়াড 11, কিন্তু আমি তো তোমাদেরকে আগে কখনোই দেখিনি। তোমাদের জানপাক্ত কোথায়? আমি আমার সব সাথীকে ভালো করে চিনি। তোমরা আসলে কারা? পরে সে ওরিহিমের ড্রেস চেক করে দেখে সেখানে স্কোয়াড 12 লেখা। এটা দেখে সোল রিপারের মনে আরো সন্দেহ জেগে ওঠে। ইশিদা মনে মনে বলে, ড্যাম, আমি ভেবেছিলাম ফাইট করব না, চুপচাপ এখান থেকে চলে যাব, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে ফাইট করতেই হবে। তখনই সেখানে আরো কিছু সোল রিপার এসে সেই সোল রিপারটাকে মেরে অজ্ঞান করে দেয়। সোল রিপারগুলো জিজ্ঞেস করে, তোমরা কি ঠিক আছো? তাছাড়া যে আমাদের সাথের উপর সন্দেহ করবে তার সাথে আমরা এমনটাই করি। ওরিহিমে ওদেরকে ধন্যবাদ দেয়। তখন ওদের মধ্যে থেকে একজন বলে, কোনো ব্যাপার না, আমরা তো একটা ফ্যামিলি, আর আমরাও স্কোয়াড 12, তাই আমরা একজন আরেকজনকে সাহায্য করব, এটা তো স্বাভাবিক। এদিকে ইশিদার তো বিশ্বাসই হচ্ছিল না এই সোল রিপারগুলো এত ভালো মানুষ। সে চিন্তায় পড়ে যায়। ইশিদা মনে মনে বলে, যদি চিন্তা করি তাহলে ওরা একটু বেশি অদ্ভুত। এটা কেমন সিচুয়েশন? ওই মানুষটা মাতাল হওয়া সত্ত্বেও একদম লজিক্যাল কথা বলেছে, তাহলে এই ছেলেগুলো কেনই বা আমাদেরকে সাহায্য করছে? তখন ইশিদা বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে। এটা বুঝতে পেরে সে ওরিহিমেকে বলে সেখান থেকে সরে যেতে। তখনই সেখানে একটা ব্লাস্ট হয়। সেখানে 12 নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন মায়োরির এন্ট্রি হয়। আসলে মায়োরি মূলত এই ব্লাস্টটা করেছে। একটা সোল রিপার বলে, ক্যাপ্টেন, এটা আমাদের কথা ছিল না, আমাদের প্ল্যান ছিল ওদেরকে আপনার কাছে নিয়ে আসবো। মায়োরি বলে, কোনো লাভ হবে না। একবার যেই বোমকে ফেলে দেওয়া হয় সেই বোমকে আবার ফেরত নেওয়া যায় না। এটা বলে সে সেখানে আরও একটা ব্লাস্ট করে দেয়। এই ব্লাস্টের জন্য ওই সোল রিপারটা পুড়ে মারা যায়। তখনই আমরা সেখানে একটা শিল্ড দেখতে পাই। এই শিল্ডটার জন্যই ইশিদা বেঁচে যায়। আমরা দেখি ওরিহিমে মাটিতে বসে আছে। ওরিহিমে বলে, যদি তুমি আমাকে সময় মতো না ডাকতে তাহলে হয়তো আমি বাঁচতে পারতাম না। ইশিদা বলে, আমরা বেঁচে গেছি। ওরিহিমে বলে, কিন্তু বাকিদের কি? ইশিদা বলে, দুর্ভাগ্যবশত ওরা সবাই মারা গেছে। এটা শুনে ওরিহিমের মন আরো বেশি খারাপ হয়ে যায়। ইশিদা বলে, এখানে তোমার কিছুই করার নেই, যার জন্য তোমাকে গিল্টি ফিল করতে হবে। পরে ইশিদা মায়োরির দিকে তাকিয়ে বলে, এখানে যার গিল্টি ফিল করা উচিত সেটা হলো এই মানুষটা। মায়োরি বলে, এই শিলটা তো দেখি অনেক ইন্টারেস্টিং একটা টেকনিক, এটা কি তোমার পেছনে থাকা ওই মেয়েটার কাজ? ইশিদা বলে, তোমার প্রশ্নের উত্তর দিতে আমার কোনো ইচ্ছা নেই। এদিকে মায়োরির শুধু ওরিহিমের টেকনিকের উপর আগ্রহ ছিল, যার জন্য সে ইশিদার কথা কানেও নেয় না। সে বলে, এই টেকনিকটা আমি প্রথমবার দেখলাম।
তোমরা দুজন যদি আমার রিসার্চের সাবজেক্ট হও তাহলে কেমন হবে বলো তো? এসব শুনে ইশিদা রাগ হয়ে বলে, আমি তো আগেই বলেছি আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দেব না। মায়ুরি বলে, কোনো ব্যাপার না, তোমরা দুজন আমার সাথে চলে আসো। আমি তোমাদের সাথে খারাপ কিছু করব না, শুধু একটু রিসার্চ করব। চিন্তা করো না, আমি মেয়েদের প্রতি অনেক দয়ালু। এদিকে অরিহিমে কান্না করছিল। তখনই অরিহিমের কাছে থাকা সোলরিপারের জ্ঞান ফিরে আসে। সোলরিপারটা অরিহিমের কান্না দেখে বলে, ও কান্না করছে কেন? ও কি ভয়ে কান্না করছে? তখনই সোলরিপারের মনে পড়ে অরিহিমে নিজের জীবন বিপদে ফেলে ওকে বাঁচিয়েছে। সোলরিপার বলে, তাহলে কি ও বাকিদেরকে বাঁচাতে পারেনি বলে কান্না করছে? কিন্তু ও আমাকে বাঁচালো কেন? এদিকে মায়ুরি বলে, আমি জানি, আমি তোমাদেরকে কাজের জন্য বেস্ট অফার দিচ্ছি। বেশি না, একদিনে তোমাদেরকে 8 থেকে 9 বার টেস্ট মেস্ট করবো আর কি। সাথে আবার তোমাদের বডি পার্টগুলোকে চেঞ্জ করতে দিনের মধ্যে 5 বার মেকানিক্যাল এক্সপেরিমেন্ট করব। এইসব সার্জারি করার সময় তোমার জীবনের ঝুঁকি থাকবে, এমন হতে পারে তুমি মারা যাবে। এইসব তেমন কোনো বড় ব্যাপার না। এখন বলো, তোমরা কি আমার রিসার্চের সাবজেক্ট হতে আগ্রহী? আমার মনে হচ্ছে আমার এই বেস্ট অফারটা পেয়ে তোমরা অনেক খুশি হয়েছো। সিরিয়াসলি, এরকম বেস্ট অফার আমি আগে কখনোই দেখিনি। এটা যদি বেস্ট অফার হয় তাহলে জীবন শেষ। তখনই ইশিদা মায়ুরির পেছনে চলে আসে, সাথে আবার মায়ুরিকে তার নিশানায় রেখেছিল। মায়ুরি বলে, ও আচ্ছা, তুমি তাহলে খুঁজছি। কি সৌভাগ্য আমার, এত বছর পর আবারও একটা নমুনাকে দেখতে পেলাম। কিন্তু আমি দুঃখিত, তোমার মতো যারা আছে আমি ওদের উপর অলরেডি আমার রিসার্চ শেষ করে ফেলেছি। তাই এখন তুমি পেছনে যাও, আমি তোমার উপর আগ্রহী না। ইশিদা বলে, রিসার্চ শেষ করে ফেলেছো মানে? কি বলতে চাইছো? তুমি আসলে কে? মায়ুরি বলে, তোমরা রয়াকারা শত্রুদের সম্পর্কে না জেনেই বোকার মতো ফাইট করতে চলে এসেছো। এই সোল সোসাইটিতে 13 জন সম্মানী ব্যক্তি আছে, তোমাদেরকে অন্তত ওদের সম্পর্কে জেনে আসা দরকার ছিল। আমি হলাম স্কোয়াড 12-র ক্যাপ্টেন, রিসার্চ আর ডেভেলপমেন্টের চিফ কুরুতসাচি মায়ুরি। এসব বলে মায়ুরি তার স্পিরিচুয়াল প্রেশার শো করে, যা ফিল করে ইশিদা ঘাবড়ে যায়। এদিকে ইশিদা বুঝতে পারে মায়ুরি অনেক পাওয়ারফুল, তাই সে অরিহিমেকে বলে সেখান থেকে পালিয়ে যেতে। কিন্তু অরিহিমে রাজি হয় না। অরিহিমে বলে, আমিও ফাইট করব। তখন স্কোয়াড 11-র যে সোলরিপারটা ছিল সে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। ইশিদা ওকে বলে, থামো, অরিহিমেকে তোমার সাথে করে নিয়ে যাও। সোলরিপারটা ভয়ে বলে, কি, তুমি কি আমার সাথে মজা করছো? ইশিদা বলে, তুমি কি মরতে চাও? তুমি যদি এটা না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা শুনে সোলরিপারের অবস্থা খারাপ হয়ে যায়। একদিকে মায়ুরি, অন্যদিকে ইশিদা। সে কোনো উপায় না পেয়ে অরিহিমেকে নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এটা দেখে মায়ুরি বলে, আমি কি তোমাকে বলেছি এখান থেকে চলে যেতে? পরে মায়ুরি তার হাত লম্বা করে ওদেরকে ধরার চেষ্টা করে। তখনই ইশিদা মায়ুরির হাতে শুট করে, যার জন্য মায়ুরির হাত ব্লাস্ট হয়। ইশিদা ভাব নিয়ে বলে, আমি কি বলেছি তুমি ওদের পেছনে যেতে পারবে? মায়ুরি বলে, তুমি বুঝতে চাইছো না কেন? আমি তোমার উপর আগ্রহী না। এদিকে অরিহিমে সেখান থেকে পালাতে চাইছিল না, সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। সোলরিপারটা বলে, আমার নাম মারিস আরামাকি, আমি 10 বছর ধরে স্কোয়াড 11-তে আছি। আমি অনেক দয়ালু, আমি কখনোই মেয়ে আর বাচ্চাদেরকে রেখে সেখান থেকে পালাই না। তখনই অরিহিমে সোলরিপারকে কামড় মারে। সোলরিপারটা আর কোনো উপায় না পেয়ে অরিহিমেকে মেরে অজ্ঞান করে দেয়। সে অরিহিমের কাছে মাফ চায় আর বলে, আমি চাই না তুমি ওই আজব কুরুতসুচির কাছে ধরা পড়ো। পরে সোলরিপারটা সেখান থেকে চলে যায়। আমরা আবার ইশিদাকে দেখি। এদিকে মায়ুরি বিরক্ত হয়ে বলে, কি করছো কি এসব? আমার কাছে এসবের জন্য সময় নেই। পরে মায়ুরি তার হাতটাকে টেনে ছিঁড়ে ফেলে। এটা দেখে ইশিদা অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে মায়ুরি তার হাতে একটা ইনজেকশন দেয়, সাথে সাথে তার হাত আবারও ঠিক হয়ে যায়। মায়ুরি বলে, এসব কি হচ্ছে? আমার তো রাগ উঠতে শুরু করেছে। ওই মেয়েটা আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, আমি ওকে ধরবো কিভাবে? এদিকে ইশিদার ঘাম চড়তে শুরু করেছে। সে অ্যাটাক করতে রেডি হয়ে যায়। মায়ুরি বলে, কোনো ব্যাপার না, নিশ্চয়ই আশেপাশে মেয়েটার চুল পড়ে আছে, আমি সেটা খুঁজে পেলেই হবে। আমি তা দিয়ে ওই মেয়েটাকে ট্র্যাক করতে পারবো। ওকে ধরার জন্য আমি আর সময় নষ্ট করতে পারছি না। এদিকে ইশিদা মনে মনে বলে, এটা তো মনস্টার, এখানে শত্রু 2 জন আছে। কুরুতসুচি যদি ক্যাপ্টেন হয় তাহলে ওর সাথের মেয়েটা নিশ্চয়ই কমান্ডার হবে। কিন্তু মেয়েটা তো নাড়াচাড়া করছে না। আমি যদি ওকে আমার নিশানায় করি তারপরও নাড়াচাড়া করছে না, তাহলে কি আমি ওর ক্যাপ্টেনের সাথে ফাইট শুরু করব? এসব ভাবনা শেষে ইশিদা মায়ুরির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু মায়ুরি তা ডজ করে নেয়। ইশিদা মায়ুরিকে কোনো সুযোগ না দিয়ে মায়ুরির পেছন থেকে এসে হামলা করে, যার জন্য সেখানে একটা ব্লাস্ট হয়। তখনই মায়ুরি
ঈশিতার কাছে এসে বলে অনেক ভালো, এটা তো হিরন কিয়াকো অ্যাডভান্স কুইন্সি টেকনিক তাই না, যা শুধু অ্যাডভান্স কুইন্সিরাই করতে পারে, তাও আবার এত স্পিডে। আমি অবাক হচ্ছি, তুমি এই বয়সে এর উপর মাস্টার করে নিয়েছো, তুমি তো দেখি অনেক ট্যালেন্টেড। কিন্তু তুমি কি জানো, তুমি যে আমার আশেপাশে এরকমভাবে দৌড়াদৌড়ি করছো, এটা আমাকে বিরক্ত করছে। আমার ওই মেয়েটাকে ধরে রিসার্চ করতে হবে, তাই আমি অনেক ব্যস্ত। এখন আমি তোমাকে মারতে আমার একটা টেকনিক ইউজ করব। পরে মায়ুরী তার জানপাক্তু বের করে তার স্পিরিচুয়াল প্রেশার শো করে, যা ফিল করে ঈশিতা ঘাবড়ে যায়। এদিকে মায়ুরী তার জানপাক্তুকে রিলিজ করে দেয়, যার জন্য মায়ুরীর জানপাক্তু ট্রান্সফর্ম হয়ে একটা মনস্টার হয়ে যায়। তার মুখ থেকে বিষাক্ত ধোঁয়া বের হচ্ছিল। মায়ুরীর জানপাক্তুর নাম হচ্ছে আশিজোশি জিজো। এখন আমার স্পেলিংটা হয়তো একটু ভুল হতে পারে, তার জন্য আগে থেকে মাফ চাইছি। ঈশিতা বলে, এটা কেমন এবিলিটি? যদি এই টেকনিকে আমার অ্যাটাককে অ্যাবজর্ব করার মতো পাওয়ারফুল হয়, তাহলে তো আমার অ্যাটাক কোনো কাজে আসবে না। তখনই নিমু ওদের মাঝখানে চলে আসে। সে ঈশিতাকে ধরে বাড়ির ছাদ থেকে লাফ দেয়। ঈশিতা বুঝতে পারছে না নিমু এটা কেন করছে। এদিকে মায়ুরী নিমুর উপরই অ্যাটাক করে দেয়। এটা দেখে ঈশিতা আরো বেশি অবাক হয়ে যায়। ঈশিতা বলে, এটা কি ছিল? এই মানুষটা তো তার কমান্ডারের উপর অ্যাটাক করে দিয়েছে। তখন মায়ুরী নিমুর কাছে গিয়ে তাকে মারে। মায়ুরী বলে, গাধা, আমি ভেবেছিলাম আমি তোমাকে অপেক্ষা করতে শিখিয়েছি, কিন্তু না, তুমি তো দেখি একদম ইউজলেস। নিমু মায়ুরীর কাছে মাফ চায়। তখনই মায়ুরী ঈশিতাকে বলে, তুমি দেখে অনেক ক্লান্ত হয়ে গেছো, আমাকে বলতেই হচ্ছে তোমার ইচ্ছা শক্তিও আছে। তাছাড়া আমার জানপাক্তু দিয়ে এটা করাটা তোমার জন্য ফার্স্ট টাইম ছিল না। ঈশিতা বলে, আমি জানি, এটা দ্বিতীয়বার ছিল। এটা শুনে মায়ুরী বলে, অনেক সুন্দর, তোমার তো দেখি ভালো এক্সপিরিয়েন্সও আছে। এদিকে নিমু ব্যথায় কাতরাচ্ছিল, যার জন্য মায়ুরী রাগ হয়ে বলে, তুমি অনেক বেশি শব্দ করছো। মানে কি, মায়ুরীর সমস্যা কোথায়? প্রথমে তো তার কমান্ডারের উপর অ্যাটাক করেছে, এখন আবার বলছে সে যেন শব্দও না করে। নিমু মাফ চাই। নিমু বলে, লর্ড মায়ুরী, আমাকে কি আপনি একটু হাজিকুজাই দিবেন? এই ক্ষতটা আমার লাঞ্চ পর্যন্ত চলে গেছে। এই অবস্থায় আমি মনে হয় না আমার ফাংশনকে ধরে রাখতে পারবো। মায়ুরী নিমুর কাছে গিয়ে তাকে লাথি মারে। শুধু যে একটা লাথি মারে বিষয়টা এমন না, মানে সে মরাটাকে আরো বেশি করে মারছে। এটা দেখে ঈশিতা আরো বেশি অবাক হয়ে যায়। সে বলে, এসব কি করছো? ও তো তোমার গ্রুপের সদস্য, তুমি ওকে মারছো কেন? এভাবে তো ও মারা যাবে। মায়ুরী বলে, কি? তুমিও আমাকে অপমান করছো? তুমি কি ভেবেছো এইটুকুতেই ও মারা যাবে? এই মাস্টারপিস বডিটা আমি তৈরি করেছি। এটা শুনে ঈশিতা আরো বেশি অবাক হয়ে যায়। ঈশিতা অবাক হয়ে বলে, তৈরি করেছো মানে? মায়ুরী বলে, হ্যাঁ, ওকে আমি বানিয়েছি। ওর নাম হলো নিম্মু কুরুৎসুচি। আমি ওকে আমার গিগাই টেকনিক আর গিগন টেকনিকের অংশ দিয়ে তৈরি করেছি। এই মাস্টারপিসটার ওনার আমি, তাই আমি ওর সাথে কি করব না করব তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। এসব বলে মায়ুরী নিমুকে দেয়ালে ছুঁড়ে মারে। ঈশিতা চিৎকার করে বলে, থামো। তখনই সে দেখে তার হাত নাড়াচাড়া করতে পারছে না। মায়ুরী বলে, তুমি মাত্র এটা ফলো করেছো? আমার জানপাক্তু দিয়ে কাটলে অঙ্গ প্রত্যঙ্গের গতিশীলতা থেমে যায়, এটাই আমার জানপাক্তুর অ্যাবিলিটি। ঈশিতা বলে, প্যারালাইজ পয়জন। মায়ুরী বলে, চুপ করো, এরকম ইউজলেস কিছুর সাথে আমার জানপাক্তুর অ্যাবিলিটিকে তুলনা করবে না। তোমার ব্রেন থেকে অগণিত সিগন্যাল বেছে বেছে শুধুমাত্র নিউরাল ইমপ্লাসগুলোতে যায়, যা তোমার বডির অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া করতে সাহায্য করে। এখন আমার জানপাক্তুর অ্যাবিলিটি হলো তোমার সে অঙ্গ প্রত্যঙ্গের মুভমেন্টকে চুরি করে নেয়। পরে মায়ুরী আবারও তার জানপাক্তুকে ঈশিতার হাতে ঢুকিয়ে দেয়। ঈশিতা ব্যথায় চিৎকার করে ওঠে। মায়ুরী বলে, নাড়াচাড়া করতে না পারলেও একটু ব্যথাও তুমি ফিল করতে পারবে। পরে মায়ুরী নিমুকে ডাকে ফাইনাল অ্যাটাক করতে, কিন্তু নিমু কথা বলছিল না। আসলে নিমু কথা বলার অবস্থায় ছিল না। মায়ুরী বলে, উপস, আমি তো ভুলে গিয়েছিলাম, আমার জানপাক্তু দিয়ে তোমার শরীরেও কেটেছে, তাই তুমিও নাড়াচাড়া করতে পারবে না, একদমই ইউজলেস। এটা বলে সে নিমুকে আবারও মারতে নেয়। এটা দেখে ঈশিতা চিৎকার করে বলে, থামো। মায়ুরী বলে, তুমি কত দয়ালু, আহত মেয়ে দেখে তার উপর দয়া দেখাচ্ছ? এটা কি খুইঞ্চিদের সম্মানের মধ্যে পড়ে, যা তোমাদের সবার মাঝে আছে? ঈশিতা বলে, কি বলতে চাইছো? মায়ুরী বলে, তোমরা সব খুইঞ্চিরা মরার আগে একটা লাইনে বলো। এটা খুবই বিরক্তকর, এই জ্ঞান জ্ঞান শুনতে একদমই ভালো লাগে না। এখন আমি তোমাকে আমার দুঃখের একটা স্টোরি বলবো। আমি যখন প্রথম রিসার্চ ডিপার্টমেন্টের চিফ হই, তখন কুইঞ্চিদেরকে খুঁজে পাওয়াটা অনেক বেশি কষ্টকর ছিল। যে কয়জন ছিল তাদেরকেও পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছিল।
যখন ওদেরকে বাঁচানো দরকার ছিল তখন আমি সোল রিপারদেরকে লেট করে সেখানে পাঠাই। তুমি কি বুঝতে পারছো এটা কত কঠিন কাজ? এত কষ্ট করার পরও আমি রিসার্চ করার জন্য ভালো একটা নমুনা পাইনি, যাও একটা পেয়েছিলাম, তাও আবার একটা বুড়ো অপদার্থ। সে শুধু বারবার তার নাতির নাম বলছিল, অন্য কিছুই বলছিল না। নাতিটা নাকি তার আবার ছাত্র হয়। এটা খুবই ক্রিপি ছিল। তুমি কি ওই বুড়োটার ছবি দেখতে চাও? যদিও এক্সপেরিমেন্ট করার সময় তার অরিজিনাল ফর্ম মেনটেন করা যায়নি, তাই একটু ভয়ানক হবে। তুমি আবার ভয় পেও না। পরে মায়ুরি একটা ছবি ইশিদাকে দেয়। ইশিদা দেখে এটা অন্য কেউ না, তার গ্র্যান্ডফাদার ছিল। এটা দেখে ইশিদা একদম হতবাক হয়ে যায়। সে তার দাদার সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথাগুলো মনে করে। এদিকে মায়ুরি ইশিদার দাদা ইশিদার কথা বারবার যে বলেছিল, মায়ুরি তা ভুলে গেছে। তাই সে ইশিদার নামকে মনে করার চেষ্টা করছিল। তখন ইশিদার স্পিরিচুয়াল প্রেশার জেগে ওঠে। মায়ুরি এই স্পিরিচুয়াল প্রেশার ফিল করে বলে, এটা কি হলো? ইশিদা বলে, তুমি কি চাও আমি তার ছাত্রের নাম কি ছিল তা বলি? উনার ছাত্রের নাম ছিল উরায়ো ইশিদা। উনার নাম ছিল শোকেন ইশিদা। তিনি আমার টিচার হয়, আবার তিনি আমার গ্র্যান্ডফাদারও হয়। তুমি খুইঞ্চিদের সাথে যে অন্যায় করেছো, আমি একজন খুইঞ্চি হয়ে আমি তোমাকে মারতে চলেছি। কিন্তু ইশিদার এই ওয়ার্নিং শুনে মায়ুরি সিরিয়াস হয় না। এখানে এই এপিসোড শেষ হয়। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পরের এপিসোডে আমরা দেখতে পারবো ইশিদা আর মায়ুরির ফাইটের কি হলো। ইশিদা কি মায়ুরিকে হারাতে পারবে? জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।